মন্দিরা, আচ্ছা তুই কি আরম্ভ করেছিস বলতো? কি আরম্ভ করেছি? বড়দা ফোনে বললো তুই নাকি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিস। কি? বড় মামা তোমাকে বললো আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি? হ্যাঁ, বড়দাই তো আমাকে ফোনে বললো তুই নাকি খাচ্ছিস না। বড় মামা? এই লাবু, এই কথা তোমাকে টেলিফোনে বলিনি। আমি বলেছি ও খাওয়া দাওয়া কম করছে, কিন্তু সবাই তো অ্যাপিটাইট নাও থাকতে পারে। কি রে ভাবি, তুমি ফোনে বললে না যে তুই আয়, আমি তো মেয়েকে সামলাতে পারছি না। তুই বললে কোথায়? আমি বললাম, আমি বললাম ও তো দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে। বাবা চমৎকার, তুমি যে কি করো না। ওর বাবার শরীরটা এখনো পুরোপুরি ভালো হয়নি, আর কিছুদিন থাকলে তো ভালো হতো। আরে বাবা, সেই জন্যই তো মামা ভাগ্নিতে আমরা গিয়েছিলাম হসপিটাল, ওকে পাকড়াও করবো বলে। ও, ওই রঞ্জনের ব্যাপারে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো গিয়ে দেখলাম কি সে, না না, ও তো আজকে চেকআপে আসার কথা। আরে আজকেই তো আসার কথা, কিন্তু গিয়ে দেখলাম ফুরত। ওমা, আজকে চেকআপ করতে আসেনি? আরে দূর বাবা, আসবে না কেন, এসেছিল, কিন্তু ওকে আমরা ধরতে পারলাম না। আমি জানতাম ওকে ধরা যাবে না। ও যা অভিমানী ছেলে, আমি জানতাম। মন্দিরা, তুই ওর কথা ভুলে যা মা। কি 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 ভুলে যাবে? মনে রেখি বা কি লাভ? দেখ মা, এই ভেবে ভেবে শরীর খারাপ করে কি হবে? ওর শরীরের একটা অংশ দিয়ে তোর নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। তুই যদি এখন এই ভেবে ভেবে শরীর খারাপ করিস, তাহলে তো ওকেই অসম্মান করা হয়। এই একটা দামি কথা তুই বলেছিস লাবু, কিন্তু তোর ওই কথাটা আমি মানতে পারছি না। খুঁজে পাওয়া যাবে না কেন? নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। এই পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে, কোথায় লুকিয়ে থাকবে? ওকে মন্দিরের কাছে ধরা দিতেই হবে, ধরা দিতেও বাধ্য। জানিস ভাগ্নি, তোর ছোট মামা পিটার বাস ফোন করেছিল যে ওখানে সে গঙ্গার তাজা ইলিশ, এই বড় বড় দাঁড়াওয়ালা গলদা চিংড়ি বাজার থেকে ধরে পাতা সব কিনে খাচ্ছে, জানিস? তুই কিছু ভাবি না ভাগ্নি, কলকাতা শহরটা খুব ছোট, ও কোথায় লুকিয়ে থাকবে? ওকে আমরা ঠিক খুঁজে বার করবো, দরকার হলে গোয়েন্দা লাগাবো। তুই আমার ওপর ভরসা রাখ, তুই তোর এই বড় মামার ওপর ভরসা রাখ। দেখ তোর বড় মামা কি খেলটা খেলে। জানলি সুজাতা, বারবার না খালি ক্যালেন্ডারের পাতায় চোখ চলে যাচ্ছে। সামনের মাসে 4 দিন পর পর ছুটি আছে। ইস, 2 দিন যদি আর ছুটি নিতে পারি না, তাহলে কাছাকাছি কোথা থেকে একটু ঘুরে আসা যেত। দূর, ওই রোজ একঘেয়ে খালি অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস, আর বিরক্ত ধরে গেছে। চল না সুজাতা, কোথাটা যাই একটু, তুই আমি আর তিতির। এখন তো অনেক কন্ডাক্টের ট্যুর হয়েছে, বল ওদেরই কারোর সঙ্গে একটু বাসে। হাই, তুই আমার কথা শুনছিস না? কি বলছো? বলছি সামনের মাসে 4 দিন পর পর ছুটি আছে, চল না একটু কোথা থেকে ঘুরে আসি। এখনো সব থাক মা। কেন রে, এখনো সব থাকবে কেন? সারা দিন তো বাড়িতে মুখ গুজে বসে আছিস, ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করিস না। কে বলেছে আমি খাওয়া দাওয়া করছি না? লোকে বলবে তবে আমি জানতে পারবো। হ্যাঁ, আমি তোকে দেখছি না, শুধু শুধু তুই নিজে কষ্ট পাচ্ছিস। আমি যে শুধু একাই কষ্ট পাচ্ছি, এ কথা তুমি জানলে কি করে মা? আর তো কাউকে কষ্ট পেতে দেখছি না, যে যার নিজের মতো কাজ করে চলেছে। ওর কথা তুমি বাদ দাও মা। কিন্তু তিতির, ও কি একটুও কষ্ট পাচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে,
তুই সম্পর্কটা জিয়ে রাখতে চাস রাখ, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ব্যাপারটা তোকে পরিষ্কার করবি। আশ্চর্য একেবারে, ওই মেয়েটাকে দূর করে তাড়িয়ে দে না। তোর যদি মনে হয় যে নক্ষত্র কোনো দোষ করেনি, তা না মেয়েটাকে বাড়িতে বসিয়ে রেখে দিয়েছে। এই কদিন আগে দেখলি যে অলোক মিত্রর ব্যাপার নিয়ে এত কাণ্ড হয়ে গেল, হ্যাঁ এই ঘটনা তুই কদিন চেপে রাখতে পারবি বলতো? এরপর তো সব জানাজানি হয়ে যাবে, পাড়ায় ঢিটি পড়ে যাবে, মুখ দেখাতে পারবি তুই? বল, তুই চুপ করে আছিস কেন? জবাব দে। মা, আমি কি করব বুঝতে পারছি না মা। এতদিন তো সে আমাদের বাড়ির একজনের মতোই ছিল। না না, এতদিন ছিল ছিল, কিন্তু এইরকম একটা নোংরামি করার পর তুই তাকে বাড়িতে রাখবি কোন যুক্তিতে? দেখ সুজাতা, সংসারটা কিন্তু নক্ষত্রের একার নয়, তোরও। তুই নিজের অধিকারটা ছাড়তে যাবি কেন রে? তুই যা, ও বাড়িতে যা, ওই মেয়েটাকে আগে দূর কর, দরকার লাগে কয়েকটা দিন থেকে আয়। তিতিরকে নিয়ে একদম চিন্তা করবি না, ওকে আমি ঠিক ম্যানেজ করে নেব। কি করে ম্যানেজ করবে? ও রোড স্কুল থাকে, কি করে? আরে ওটা কোনো ব্যাপার না, আমি তো অফিস যাবার সময় ওকে স্কুলে নামিয়ে দিয়ে যাবো, আবার একটু তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে ওকে নিয়ে চলে আসবো। তুমি রোজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরতে পারবে? তুই এটা নিয়ে কেন মাথা ঘামাচ্ছিস? তুই আমার কথা শোন, লক্ষ্মী সোনা মেয়ে আমার, তুই আমার কথা শোন। তুই যা, তুই আজই চলে যা, দোহাই তোর, আমার একটা কথা রাখ, তুই আজ চলে যা। আরে কি ব্যাপার মদনবাবু, এত হন্তদন্তের কি ব্যাপার? আরে বলবেন না, খুব বিপদে পড়ে আমি আপনার কাছে ছুটে এসেছি। কিসের বিপদ? আরে কাগজে পড়েননি? ওই যে অলোক মিত্র স্ত্রী তিথি মিত্র হ্যাঁ কেসটা উইথড্র করবে না বলেছে। হ্যাঁ, তো পড়েছি, কি হয়েছে? আরে আরে অথচ দেখুন ওই টাকাটা নেবার সময় সমীরণ বাবু কিরকম সোনামুখ করে টাকাটা ব্যাগে ভরে নিল, আর 2-3 দিন যেতে না যেতেই কিরকম ঝট পাল্টি। এই জন্যে আমি কেসটাকে হ্যান্ডেল করতে চেয়েছি, মাঝখান থেকে ধরুন করে আপনি মাথাটা গুলিয়ে গেলেন। তার মানে আমি কি টাকা পয়সাটা নেওয়ার ব্যাপারে আপনার সাথে কোনো কনসাল্ট করিনি? আচ্ছা, আমি কি সে কথা একবারও বলেছি? তবে আমি যদি কেসটা হ্যান্ডেল করতাম আমি অন্যভাবে হ্যান্ডেল করতাম। তাই নাকি? কিভাবে করতেন সেটা একবার বলুন। আমি ওই সমীরণ বাবুর হাতে টাকাটি দেবার আগে তাকে দিয়ে অ্যাফিডেভিটটি ভালো করে সই করি। আরে সে তো আমিও জানি, কিন্তু দেখুন ওরকম একটা শান্তশিষ্ট ভালো মানুষ গোছের চেহারা, সে যে এরকম ভাবে জালি করবে তো বুঝতেই পারিনি। আচ্ছা মদনবাবু, আপনি কবে কার বিশ্বাসের কোন দামটা দেখেছেন বলুন তো, যে অপরে আপনাকে বিশ্বাস করতে যাবে? না না, আপনার বিপদে পড়াই ঠিক হচ্ছে। সে ঠিক আছে, কিন্তু এদিকে কি হয়েছে জানেন? ওই তিথি মিত্র আমাদের পার্টির লিডার অবনীতার কানে সমস্ত কিছু বলে দিয়েছে। অবনীতা তো খেপে ফায়ার, আমাকে বলেছেন 2-3 দিনের মধ্যে ওইসব টাকা পয়সা ফেরত দিয়ে দিতে। বেশ তো দিয়ে দিন। আরে সেই জন্য তো আপনার কাছে ছুটে আসা। তা আমার কাছে ছুটে এসছেন, সে কি আমার লিডার নাকি যে তার কথা মতো আমাকে টাকা ফেরত দেওয়ার জন্য দৌড়দৌড়ি করতে হবে? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ওই 1.5 লাখ টাকার মধ্যে আমরা দুজনে তো 50,000 টাকা করে ভাগ করে নিয়েছি নাকি? আচ্ছা, আমি কি কথা অস্বীকার করছি? বারবার এই সমস্ত কথা চেঁচিয়ে বলেন কেন? আরে দাদা দেখুন, ওই টাকাটা ফেরত দিতে গেলে আমাকে তো 1.5 লাখ টাকা ফেরত দিতে হবে। হ্যাঁ, তার মধ্যে তো আপনার ভাগেরও 50,000 টাকা আছে। আপনি কি আমার টাকাটা ফেরত দেওয়ার কথা বলছেন? হ্যাঁ, নালে মতগুলো টাকা পাবো কোত্থেকে? আমার পক্ষে টাকা ফেরত দেওয়া সম্ভব না। সে কি তার মানে? তার মানে হলো 50,000 কেন 50টি টাকা ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব না। ব্যাস। সে কি তাহলে আমি অতগুলো টাকা ফেরত দেবো কি করে? সেটা আপনার সমস্যা, আপনি সামলান। অদ্ভুত ব্যাপার, টাকা নেওয়ার বেলা নিলেন অথচ এখন ফেরত দেওয়ার বেলা বলছেন দিতে পারবো। এখন টাকাটা নিয়েছি বটে, ফেরত দেওয়ার জন্য তো আর নিইনি। ও তাহলে আপনিও আমার সঙ্গে 2 নম্বরই করছেন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মদন ঘোষ, ভদ্র ভাষায় কথা বলবেন। আগে আপনি ভদ্রলোক হন, তারপরে আমার ভাষাটাও ভদ্র করুন। দেখুন, আমি স্পষ্ট করে আপনাকে বলে দিচ্ছি, আমার পক্ষে আপনাকে কোনো টাকা ফেরত দেওয়া সম্ভব না। তাছাড়া আপনি তো মশাই এটা প্রমাণ করতেও পারবেন না যে টাকাটা আমি নিয়েছি। ও এই রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না।
আমি ভেবেছিলাম যে আমরা দুজনে দুটো পার্টিতে বিলং করলেও অন্তত এই ব্যাপারে একমত হতে পারবো। ঠিক আছে? আমি কিন্তু মশাই আমার পার্টির নীতিতে অবিচল, ইস্যু ভিত্তিক সমর্থন। টাকা নেওয়ার ইস্যুতে আপনাকে আমি সাপোর্ট করেছিলাম, ফেরত দেওয়ার ইস্যুতে সাপোর্ট করতে পারছি না। That's all. হো, ঠিক আছে, তবে এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে দাদা। হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্সের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আপনি কিন্তু সেটাকে নষ্ট করে দিলেন। আপনাকে এর ফল ভোগ করতে হবে। আপনি তৈরি হয়ে থাকুন। হ্যাঁ, মদন ঘোষের খেলাটা এবার কিন্তু আপনাকে আমি দেখিয়ে ছাড়ব। চলি। পিসফুল কোএক্সিস্টেন্স, সাপে আর নেউলে কি পিসফুল কোএক্সিস্টেন্স সম্ভব মদন ঘোষ? আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, কোনোদিনও আমরা কাজের লোকের মতো ভাবিনি তোমাকে। সবসময় নিজের বাড়ির লোক ভেবে এসছি, আর তারই প্রতিদান দিলে তুমি। হ্যাঁ, শর্মিলা, শর্মিলা চুপ করে থেকো না প্লিজ, কথার উত্তর দাও। কে সেই লোকটা? কে সেই লোকটা শর্মিলা? শর্মিলা, শর্মিলা, তোমার এই সর্বনাশের জন্য দায়ী কে? আমাকে বলো, আমার দিকে তাকাও, আমাকে বলো না। আমি তো, আমাকে বলো না, কে সেই লোকটা? কি হলো? বলবে না তুমি? বলবে না? তাহলে তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। শর্মিলা, দেখো, আমি আমি সব সময় তোমার ভালো চাই। আচ্ছা, তোমার এরকম অবস্থা কয়েকদিন পর তো সবাই জানতে পারবে। পাড়ার লোকে কি বলবে? 5 জনে 5 কথা বলবে, নোংরা ইঙ্গিত করবে। আর তুমি যদি ওই লোকটার নাম বলে দাও, তাহলে তো আমরা তো বিয়ের ব্যবস্থা করতে পারি। আর যদি বিয়ে দেওয়াটা অসম্ভব হয়, আর বিয়ে দেওয়াটা যদি সম্ভব না হয়, তাহলে তো তোমার একটা ভালোভাবে থাকার ব্যবস্থা করবো আমি, যাতে কোনোদিনও তোমার এবার অন্তত বলো, কে সেই লোকটা? কি হলো শর্মিলা, বলো কে সেই লোকটা? নাহলে তুমি এক্ষুনি বেরো এই বাড়ি থেকে। এক্ষুনি তুমি বেরিয়ে যাও, এক মুহূর্ত তুমি এখানে থাকবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জোর দেখালে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে তুমি আমাকে জোর দেখাচ্ছ? তুমি যাবে কিনা এই বাড়ি থেকে? না, এটা দাদার বাড়ি। দাদা আমাকে নিয়ে এসেছে এখানে, তাই দাদা যতক্ষণ আমাকে এখান থেকে যেতে না বলবে, আমি কিছুতেই এখান থেকে যাব না।
স্যার আমি ডিস্টার্ব করলাম না? আপনি কিছু ভাবছিলেন? না না I'm so sorry. না 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 স্যার স্যার সরি বলো তোমার কি ডিউটি শেষ? আজকের মতো। তাই ভাবলাম যে যাওয়ার আগে একবার আপনার সঙ্গে দেখা করে যাই। ভালো করেছো। আমিও তো এই যাবো এবার যাবো। একটা কথা বলি স্যার, হ্যাঁ বলো। এখন তো আপনার মানে সেভাবে পেশেন্ট দেখার কোনো ব্যাপার নেই। একটু আগেও তো বাড়ি চলে গেলে পারেন। হ্যাঁ পারি মল্লিকা, কিন্তু কি জানো, আসলে শুভ্রাংশুকে তো সবটাই দেখতে হচ্ছে, সমস্ত দায়িত্বটাই ওর কাঁধে। সারাদিন খাটছে, তার উপর সম্বুদ্ধ ওরা, ওদেরও চাপ অনেক বেড়ে গেছে। সবটাই তো আমার কারণে। সেই জন্য একটু তাড়াতাড়ি চলে যেতে অস্বস্তি হয়। কি দেখছো? এরকম একটা পরিস্থিতিতে আপনার বাড়িতেও নিশ্চয়ই খুব মানে আপনার স্ত্রীও নিশ্চয়ই খুব অ্যাংশাস হয়ে পড়েছেন, তাই না? সেটাই তো স্বাভাবিক। তবে প্রেজেন্টলি শি ইজ নট হিয়ার। ও ও আচ্ছা, আই সি। ও মা, তার মানে আপনি এতক্ষণ মানে বাড়িতে গিয়ে একা একা একটা কথা বলবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড? বলো। আপনি আমার বাড়িতে চলুন না, আমার মার সঙ্গে আলাপ হবে, চাটা খেয়ে তারপরে বাড়ি যাবেন। চলুন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না না না, আমার খাওয়া দাওয়া কোনো অসুবিধা হচ্ছে না। শর্মিলা আছে, ও সব করে টরে দেয়। শর্মিলা মানে হেল্পিং হ্যান্ড? আমাদের পরিবারেরই একজন হয়ে গেছে ও, বছর তিনের কাছে। কোনো অসুবিধা হচ্ছে না। থ্যাংক ইউ। আপনার স্ত্রী কবে ফিরছেন? জানি না, যখন ইচ্ছা হবে। এটা একটা অভ্যেস হয়ে গেছে। দেখো, এটা কোনো কাজে লাগে না তো প্রায় এখন, প্রায় কোনো লাগেই না। এসে এটাকে ড্রয়ারে ঢুকিয়ে রাখি যাওয়ার সময়। বরং না আয়রন। চলো যাওয়া যাক, চলো। হ্যাঁ চলুন। वे कलू दे बोल दे अबे माल दे कालू। মাল তো আমার হাতে লালদা। নড়ার চেষ্টা করো না, নড়ার চেষ্টা করো না। তোমারই তো শিষ্যগুলো, জানো তো আমার হাতে টিপটা। সালা দানা দেবো না, পুরো সিনা এপার ওপার করে দেবো। कालू आज তোমাকে শেষ করে দেবো। আব্দুল্লাহ করতে পারলি না? হ্যাঁ, কলজার জন্যেই সালা হাতে কি চুরি পরে আছিস নাকি? তোমার সালা আমি ছাড়বো না। চল।